আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। প্রাহি, আমি হেমন্ত সবেমাত্র কলেজে উঠেছি। একদিন প্রাহির আব্বু মানে আঙ্কেলকে জানান ওনাকে মিশনে যেতে হবে, তাও পুরো 1 বছরের জন্য। আঙ্কেল আবার আর্মি ছিলেন। আঙ্কেল প্রাহিকে আর আন্টিকে একা এত বড় বাড়িতে রেখে যাবেন এটা নিয়ে চিন্তায় ছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন প্রাহি আর আন্টি তার বাবার বাড়ি রেখে আসবেন। এতে আন্টি আর প্রাহিকে আর এতটা মন খারাপ লাগবে না। অবশ্য তখন প্রাহির নানু ভাই বেঁচে ছিলেন, তাই তারাও রাজি হয়ে যায়। এটাই ছিল আঙ্কেলের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রায় 6 মাস ভালোই কাটছিল। হঠাৎ একদিন প্রাহির কাজিন মানে ওর মামাতো ভাই জয় বিদেশ থেকে আসে। প্রাহির সাথে কেমন যেন অন্যরকম আচরণ করত। প্রাহি প্রায়ই আমাকে আর হেমন্তকে বলতো যে জয় ওর দিকে কেমন যেন বাজে দৃষ্টিতে তাকায়, আবার মাঝে মাঝে ওকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে। হেমন্ত তো একদিন রেগে মেগে জয়কে মারার জন্য যেতে চাচ্ছিল। প্রাহি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে থামায় যে আর মাত্র কয়েকটা দিন, তারপর তো আঙ্কেল এসেই পড়বেন। একদিন হঠাৎ জানতে পারলাম প্রাহিকে হসপিটালাইজড করানো হয়েছে। আমি প্রায় ছুটে যাই প্রাহির কাছে। ওর জ্ঞান ফিরতে আমাদের সব কিছু খুলে বলে ও। সেদিন নাকি ওর মা আর মামি শপিংয়ে গিয়েছিলেন, আর প্রাহির মামা তো কাজে থাকেন। বাকি থাকে প্রাহির নানু ভাই, তিনি প্রায় শয্যাশায়ী মানুষ, অসুস্থ থাকেন প্রায় 12 মাসকাল। জানোয়ারটা সেই সুযোগটা লুফে নেয়। একলা ঘরে প্রাহির সাথে জোর জবরদস্তি শুরু করে। প্রাহি চিৎকার করাতে প্রাহির গায়ের ওড়না কেড়ে নিয়ে ওর মুখে বেঁধে দেয়, বিছানার চাদর দিয়ে ওর হাত পা বেঁধে দেয়। সেই দিনই হেমন্ত প্রাহির থেকে কেমিস্ট্রি সাবজেক্টের নোটস নিতে এসেছিল। অনেকক্ষণ কলিং বেল বাজাচ্ছিল, কিন্তু কেউ দরজা খুলছিল না। উপায় না পেয়ে দারোয়ানকে বলল এক্সট্রা চাবি দিয়ে গেট খুলে দিতে। দারোয়ান যেহেতু হেমন্তকে চিনে, তাই আর বেশি দ্বিমত করলো না। বাড়ির ভেতরে ঢুকে হেমন্ত সারা বাড়ি খুঁজেও প্রাহিকে পাচ্ছিল না। অবশেষে গেস্ট রুমের কাছ থেকে যেতে নিতেই কেমন যেন শব্দ পায় হেমন্ত। দরজা ঠেলে ঢুকতে নিলে দেখে দরজা বন্ধ। হেমন্ত আর এক মুহূর্ত দেরি না করে দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখতে পারে তা তো বুঝতেই পারছেন। হেমন্ত সাথে সাথে এলো পাথারি মারতে শুরু করে জয়কে। জয় যখন জ্ঞান শূন্য হয়ে পড়ে, ওকে ছেড়ে প্রাহির কাছে যায় হেমন্ত। প্রাহির অবস্থা দেখে কেঁদে দেয় হেমন্ত। প্রাহির হাত পা খুলে দিয়ে চাদর দিয়ে ওকে ঘুরে দেয়। অল্পের জন্য প্রাহি সেদিন বেঁচে যায়। হেমন্ত ওকে নিয়ে সাথে সাথে হসপিটালে যায়, সবাইকে ফোন করে জানিয়ে দেয় সবটা। আঙ্কেলকে সবটা বলাতে তিনিও সব ফেলে সেদিনই ছুটে চলে আসেন। জয়কেও ওর বাবা হসপিটালে ভর্তি করেন। এত কিছুর পরেও জয়ের বাবা মা নিজের ছেলের কুকীর্তি মেনে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেন না। তাদের ভাষ্যমতে প্রাহি নাকি তাদের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে এসব করার জন্য আহ্বান করেছে। আর জয় ছেলে মানুষ, একটু তো বেসামাল হবেই। প্রাহির নানু ভাই প্রিয় নাতনির এই অবস্থা মেনে নিতে পারেননি, তাই সবাই মিলে জয়কে পুলিশে দিতে চায়। হেমন্ত তো বারবার জয়কে মারার জন্য যেতে চাচ্ছিল। আমরা অনেক চেষ্টায় অনেক কষ্টে সামলিয়েছিলাম। প্রাহির মামা মামির পায়ে ধরে বলেন ওনার ছেলেকে যেন জেলে না দেয়। ওনাদের কুমিরের কান্না দেখে মেনে নেয় সবাই, কিন্তু প্রাহির নানু ভাই তৎক্ষণাৎ প্রাহির মামা মামি আর জয়কে ত্যায্য করে দেন। এমন একটা ঘটনা প্রাহির নানু ভাই কিছুতেই মেনে নিতে পারেননি। কিছুদিন পর তিনি মারা যান। এটা যেন প্রাহিকে আরো ভেঙে গুড়িয়ে দেয়। একে তো সেই ঘটনা, আবার ওর নানু ভাই মারা যায়। এতে অনেক বড় একটা শক খায় প্রাহি। 3 মাস নিজেকে ঘরবন্দি করে রাখে। আমি আর হেমন্ত অনেক চেষ্টা করে ওকে সুস্থ করেছি। কত যে পাগলামি করতো, অনেক কষ্টে আবার ওকে আগের মতো করতে সফল হয়েছি আমরা। সেই থেকেই ও জয়ের নাম শুনলেই ভয় অস্থির হয়ে যায়। এক নাগাড়ে সব বলে দম নিল ইসি। এদিকে সবটা শুনে অর্থ সারা শরীর থরথর করে কাঁপছে। রাগের চোখ লাল হয়ে আছে ওর। হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। ইসি অর্থর দিকে তাকালো। অর্থর এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেল। মিনমিন কণ্ঠে বলল, ভাই আমি প্রাহির কাছে যাই। ইসির কথায় কোনোরূপ প্রক্রিয়া করল না অর্থ। ইসি নিজেও আর কিছু না বলে উঠে চলে যায়। এখন ওর বোধহয় একটু হেমন্তর কাছে যাওয়া উচিত। ছেলেটা না জানি কি করছে। রাগ উঠলে তো আবার এই ছেলের হুঁশ থাকে না।
এদিকে অর্থ নিজের মোবাইলে কারোর নাম্বার ডায়াল করে ফোন লাগালো। ফোন রিসিভ হতেই গম্ভীর গলায় বলল, I am sending একটা person's name and picture. I want all his details and bring him from wherever you can. Got it? ফোন রেখে আজকের পার্টির সিসিটিভি ফুটেজ থেকে জয়ের ছবি নিয়ে সেন্ড করে দিল। তারপর উঠে চলে গেল। এখন গিয়ে প্রাহিকে দেখে আসতে হবে। মেয়েটার অবস্থা কেমন কে জানে। মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। মায়ের বুকের সাথে লেপ্টে আছে প্রাহি। চেহারাটা কেমন মলিন আর শুকিয়ে গেছে। চোখ জোড়া কান্নার কারণে ফুলে ঢোল হয়ে আছে। ঠোঁট জোড়াও হালকা ফুলে আছে। চুলগুলো এলোমেলো, তারপরেও যেন মেয়েটার চেহারা এক সমুদ্র সমান মায়া জড়িয়ে আছে। অর্থ তাকিয়ে আছে প্রাহির দিকে। মেয়েটাকে একবার দেখা শুরু করলে আর চোখ সরানো যায় না। এরশাদ সাহেবের কথায় প্রাহির থেকে চোখ সরায় অর্থ। আমরা এখন বিদায় নিতে চাচ্ছি মিস্টার শিকদার। আজ থেকে যান মিস্টার রহমান। না, মনে দুঃখ নিয়েন না প্লিজ, আমাদের আজ যেতেই হবে, বিদায় দিন আমাকে। এরশাদ সাহেবের করুণ কণ্ঠ শুনে কেউ আর জোর করলেন না ওনাদের। প্রায় উঠে দাঁড়াতে নিতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। অর্থ দ্রুত পায়ে এসে প্রাহিকে দুহাতে জড়িয়ে ধরে সামলে নেয়। এদিকে অর্থ স্পর্শ পেয়ে সারা শরীর ঝংকার দিয়ে ওঠে। থরথর করে কেঁপে ওঠে সারা দেহ। অর্থ নরম কণ্ঠে বলে, ঠিক আছেন আপনি? প্রাহি দুর্বল চোখে তাকালো অর্থর দিকে। আস্তে করে মাথা নাড়িয়ে বুঝালো ঠিক আছে। অধিক উত্তেজনায় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। এরশাদ সাহেব আর রাবেয়া এগিয়ে এসে মেয়েকে আঁকলে নিলেন। বাড়ির সবাই ওনাদের বিদায় জানালেন। সবার থেকে বিদায় নিয়ে প্রাহিরা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ইসিও চলে যায় ওনাদের সাথে। ঘটনার চক্করে ডিনার করা হয়নি শিকদার বাড়ির কারোরই। সবাই ডিনার করতে বসেছে। হেমন্তকে অনেক ডাকা হয়েছে, কিন্তু ও জানিয়ে দিয়েছে ও খাবে না। তাই আর বেশি কেউ জোর করেনি। হেমন্ত খিদে সহ্য করতে পারে না। খিদে লাগলে নিজে এসেই খেয়ে নেবে। সবাই যখন খাওয়ায় ব্যস্ত তখন হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে হেমন্ত। অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। হেমন্তকে এই অবস্থায় দেখে অর্থ জিজ্ঞেস করে, হেমন্ত, হোয়াট হ্যাপেন? এমন দেখাচ্ছে কেন তোকে? হেমন্ত যা বলল তার শোনার জন্য প্রস্তুত ছিল না কেউই। শিকদার বাড়ির প্রতিটা সদস্য স্তব্ধ হয়ে আছে শুনে। হেমন্ত বলছে, প্রাহিদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সবাই আইসিইউতে ভর্তি, জলদি যেতে হবে আমাকে, আমি আসি ভাইয়া। হেমন্ত আর কাউকে কিছু না বলে দ্রুত পায়ে চলে যায় বাড়ি থেকে। এদিকে বাড়ির সবাই খাবার রেখে তারাও রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। অর্থর বুকটা ধরাস ধরাস করছে, হাত পা মৃদু কাঁপছে। একটু আগেও মেয়েটাকে বুকে নিয়েছিল অর্থ। অদ্ভুত ভালো লাগা কাজ করছিল মনে। আর এখনই এই খবর শুনতে হলো ওকে। এ কেমন ভাগ্যের পরিহাস। অর্থর গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছতে হবে। সবাই যেন ভালো থাকে মনে প্রাণে তা প্রার্থনা করল। হাসপাতালে দম বন্ধকর পরিবেশ, ফিনাইলের গন্ধ, চারিদিকে মানুষের সমাগম। করিডোরে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সবাই। কিছুক্ষণ পরপর নাচতে ছুটাছুটি করতে দেখা যাচ্ছে। সেদিকেই থম মেরে বসে আছে হেমন্ত। আজ ওর এত রাগের কারণেই এমনটা হলো। ও যদি রাগ করে নিজেকে রুমবন্দি না করতো তাহলে এমন কিছুই হতো না। নিজেরই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। অপারেশন চলছে প্রাহি, এরশাদ সাহেব আর রাবেয়া বেগমের। অর্থ কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন একটা চিনচিনে ব্যথা হচ্ছে বুকের বাঁ পাশটা। অস্থিরতা ক্রমশ বেড়েই চলছে। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে টেনশানে। কখন ডাক্তার বেরোবে আর কখন ওরা কোনো সংবাদ শুনতে পাবে সেই আশায় বসে আছে সবাই। এদিকে ইসি কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। নিজের বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা মেনে নেওয়ার মতো না। ইসির কান্নার মাঝে হেমন্তর দিকে চোখ চায়। ইসি ধীরে হেঁটে যায় হেমন্তর দিকে। হেমন্তর কাঁধে আলতো করে হাত রাখলো। হেমন্ত তাকালো ইসির দিকে। তারপর ইসির হাত ধরে হ্যাঁচকা টানে ওর পাশে বসিয়ে দেয়। হেমন্ত ইসির কাঁধে মাথা রেখে চোখ মুছে ফেলে। ইসিও আলতো হাতে হেমন্তর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ক্রন্দন কণ্ঠে বলে, টেনশন করিস না হেমন্ত, দেখবি সবাই ভালো হয়ে যাবে।
হেমন্ত কোনো কথা বলল না, চুপচাপ ইসির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে রইল। আরাফ, খোঁজ পেয়েছিস কোনো? কে বা কারা এই অ্যাক্সিডেন্টটা করেছে? অর্থ আরাফকে খোঁজ লাগানোর জন্য পাঠিয়েছিল, যে আসলেই প্রাহীরা ভুলবশত অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওদের মার্ডার করার চেষ্টা করেছে, সেই খোঁজ নিয়েই আরাফ এসেছে। আর আরাফ আসতেই অর্থ উপরোক্ত প্রশ্নটা করল। আরাফ উত্তরে বলে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট অর্থ। এটা জেনে শুনে ওদের মার্ডার করার পুরো পরিকল্পনা ছিল। প্রাহীরা বাড়ি যাওয়ার পথেই একটা ট্রাক ড্রাইভার ওদের গাড়িটা ধাক্কা দিয়ে দেয় আর প্রাহীরাদের গাড়িটা উল্টে যায়। ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ আমি ঘটনাস্থানে গিয়ে ট্রাফিক পুলিশের মাধ্যমে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে ট্রাকের নাম্বারটা দেখে নিই। আর সেই ট্রাকের আসল মালিককে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিয়েছি। আমাদের লোকেরা সেই কাজ করেই যাচ্ছে। অর্থ গম্ভীর মুখে সব শুনল, অতপর শান্ত কণ্ঠে বলল, তোর কি মনে হয় না কাজটা জয়ের হতে পারে? আরাফ চমকে তাকালো, বলল, মানে সিম্পল, জয়ের আগে থেকে প্রাহীদের উপর ক্ষোভ জমা ছিল, আর আজ তো একেবারে ভরা মজলিসে ওর অপমান হয়েছে। সেই রেশ ধরে জয় প্রাহীদের উপর অ্যাটাকটা করেছে। আরাফ সবটা শুনল, অবাক হয়ে বলে, এই বেটা এমন খারাপ আর এমন জঘন্য একটা কাজ করতে পারে, আমার তো মাথাতেই আসেনি। তুই টেনশন নিস না, আমি এখনই আমাদের পুরো ফোর্স লাগিয়ে দিচ্ছি। পুরো ঘটনাটা এইবার জয়ের মুখেই শুনতে পাবো আমরা। অর্থ সম্মতি জানালো। এরই মাঝে ডাক্তার বেরিয়ে আসলো। হেমন্ত লাফ দিয়ে উঠে বসে ডাক্তারের কাছে যায়, অস্থির কণ্ঠে আওড়ালো, ডাক্তার, ডাক্তার ওরা কেমন আছে? কী অবস্থা এখন ওদের? ডাক্তার মুখ কালো করে ফেলল। ডাক্তারের এমন রিয়াকশন দেখে হেমন্ত আরও বিচলিত হয়ে গেল। অর্থ এগিয়ে এসে প্রশ্ন করল, ডাক্তার, ইজ এভরিথিং অল রাইট? আই এম সরি মিস্টার সিকদার। মিস্টার রহমানকে বাঁচাতে পারিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি উনাকে বাঁচানোর, কিন্তু উনি উনার মাথায় খুব বাজেভাবে ইনজুর্ড হয়েছিলেন, তাই হাজার চেষ্টার ফলেও উনাকে আমরা বাঁচাতে অক্ষম হয়েছি। এটা আমাদের ব্যর্থতা। হেমন্ত কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল। প্রাহি আর আন্টি? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রাহীর বাম পাটা অনেক আঘাত পেয়েছে, মাথায়ও আঘাত পেয়েছে, আর মিসেস রহমানকে অনেক চেষ্টার পরেও বাঁচাতে পারলেও উনি কোমায় চলে গিয়েছেন। একটু পর প্রাহীকে কেবিনে শিফট করা হবে। জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। আর মিসেস রহমানকে যতদিন নিঃশ্বাস চলে আমাদের এখানে স্পেশাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আই এম সো সরি, আমাদের ক্ষমা করবেন আপনারা। ডাক্তার তার বিষাক্ত কথাগুলো বলে চলে গেলেন তার কাজে। হেমন্ত ধপ করে চেয়ারে বসে পড়ে। ইসি হাউ মাউ করে কেঁদে দেয়। হিয়া গিয়ে ইসিকে ধরে। রায়হানা আর হেনাও কাঁদছেন। ওনাদের সামলাচ্ছেন হিয়াজ আর হিয়ান্ত। অর্থ হেমন্তর পাশে বসলো। ওর নিজেরও কষ্ট, বুকটা ভার হয়ে আসছে। সেও অর্থ কাঁদতে পারছে না। চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে ওর। কাঁদলে এখন চলবে না, হেমন্তকে সামলাতে হবে। ছেলেটা অনেক ভেঙে পড়েছে। অর্থ হেমন্তর মাথাটা বুকে চেপে ধরল। ভাইয়ের ভরসার হাত পেয়ে জোরে জোরে কেঁদে দেয় হেমন্ত। অর্থ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুজ ডোন্ট ক্রাই হেমন্ত, এইভাবে কাঁদলে হবে? কাঁদিস না হেমন্ত। হেমন্ত চিৎকার করে বলে, সব আমার জন্য হয়েছে ভাই। আমি যদি ওদের দায়িত্বশীলভাবে বাড়িতে পৌঁছে দিতে পারতাম তাহলে এমনটা হতো না ভাই। সব আমার জন্য হয়েছে। এটা তোর ভুল ধারণা। তুই সাথে থাকলেও কিছুই আটকাতে পারতি না। আল্লাহ যা চান তাই হয় হেমন্ত। তুই যদি ওনাদের সাথে থাকতিও তাহলে প্রাহীদের সাথে সাথে তুইও আজ হাসপাতালে ভর্তি থাকতি। কারণ কোনো কিছু আটকানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আমাদের কারো হাতে নেই হেমন্ত। এখন নিজেকে সামলা, শক্ত কর নিজেকে। এভাবে যদি তুই ভেঙে পড়িস তাহলে প্রাহীকে সামলাবেন কে? তুই ছাড়া ওনাকে কেউ সামলাতে পারবে না। নিজেকে শক্ত কর হেমন্ত। এখন ওঠ, এরশাদ আঙ্কেলে জানাজার ব্যবস্থা করতে হবে। প্রাহীর কখন জ্ঞান ফিরে সেটা ডাক্তার কোনো নির্দিষ্ট সময় দেয়নি। আঙ্কেলকে কবর দিতে হবে। অর্থর কথা হেমন্ত কান্না থামালো। হ্যাঁ, ভাই তো ঠিকই বলেছে। ওকে যে শক্ত হতে হবে। মেয়েটা যে আর সর্বহারা। বাবা নেই, মা তো থেকেও নেই। প্রাহি যে একা। এখানে হেমন্ত আর ইসি ছাড়া ওর আপনজন যে কেউ নেই। না, ওকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। হেমন্তকে নিজেকে সামলাতে দেখে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল অর্থ। বুকটা কষ্টে জ্বলে যাচ্ছে।
হৃদয়টা ছিন্ন ভিন্ন বিক্ষিপ্তভাবে পড়ে আছে। আজ নিজেকে অনেকটা অসহায় লাগছে অর্থর। মাত্র কয়েক ঘন্টার জন্য পরিচিত মেয়েটার জন্য এতটা কষ্ট কেন লাগছে অর্থর? নাকি স্বাভাবিক মানুষের মতোই ও নিজেও কারো কষ্টের সামান্যতম শোকাহত? কিন্তু আরও তো কত মানুষদের দেখেছে ওদের প্রিয়জনদের হারাতে। ওর অফিসে এমপ্লয়ীদের কারো মা মারা গেলে, বাবা মারা গেলে অর্থ সেখানে যেত। ওদের কান্না দেখে একটু খারাপ লাগতো, কিন্তু আজ মাত্রাতিরিক্ত কষ্ট হচ্ছে। চোখজোড়া তাদের অশ্রু বিসর্জন দেওয়ার জন্যে অনুমতি চাইছে, কিন্তু অর্থ তো দুর্বল হৃদয়ের মানুষ না, সে কিছুতেই কাঁদবে না। নিজেকে সবার সামনে দুর্বল প্রমাণ নেহাত বোকামি ছাড়া কিছুই না। আর অর্থ তো সেই সব বোকামি একদম করে না। কেটে গেছে 8 ঘন্টা। এরশাদ সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে অনেক আগেই। উহার জানাজা শেষ করে সবাই আবারও হাসপাতালেই অপেক্ষা করছে প্রাহের জ্ঞান ফেরার জন্য। হিয়াজ, রায়হান, হেনা, হিয়ান ওনাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে অর্থ। শুধু শুধু হাসপাতালে এত মানুষের ভিড় করা ঠিক না। আর এমনিতেও তারা বুড়ো মানুষ, সারা রাত নির্ঘুম থাকলে তারাও অসুস্থ হয়ে পড়বেন। ইসি আর হেমন্তকে জোর করেনি অর্থ, কারণ ও জানে ওদের হাজার বললেও এখান থেকে সরে যাবে না। আর ইসি যেহেতু মেয়ে, তাই ও এখানে একা থাকাটা ভালো দেখায় না। এই জন্য হিয়াও এখানে থেকে গেছে। অপেক্ষার পালা শেষ করে একজন নার্স আসলো। অস্থির কণ্ঠে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে। তিনি বারবার তার বাবা মাকে দেখার জন্য জেদ করছেন। আমি কিছুতেই ওনাকে সামলাতে পারছি না। প্লিজ আপনারা কেউ চলুন। সবাই দৌড়ে গেল প্রাহির কেবিনের সামনে। প্রাহির কান্নারত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অর্থ চোখের ইশারায় হেমন্ত আর ইসিকে বলল ভেতরে যেতে। ইসি আর হেমন্ত তাই করলো। এদিকে হেমন্ত প্রাহির কাছে যেতেই প্রাহি কাঁদতে কাঁদতে বলে, এই হেমন্ত, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো ঠিক আছি। আমি কতক্ষণ যাবৎ বলছি আমাকে আব্বু আম্মুর কাছে নিয়ে যেতে, কিন্তু এই নার্স কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না। তুই এসছিস ভালো হয়েছে। এখন আমাকে নিয়ে চল না আব্বু আম্মুর কাছে। ওনারা কেমন আছে আমি নিজের চোখে দেখবো হেমন্ত। প্রায়কে এমনভাবে কান্না করতে দেখে অর্থ চোখ বুজে ফেলল। মেয়েটার কান্না সহ্য হচ্ছে না ওর, একদম সহ্য হচ্ছে না। ওই ক্রন্দনকৃত প্রতিটা বাক্য তীরের ন্যায় বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে ওর। এদিকে হেমন্ত আর ইসি কিছুতেই সামলাতে পারছে না প্রাহিকে। অস্থির আচরণ করছে মেয়েটা। এরকম আচরণে 2-3 বার পায়ে আর মাথায় ব্যথা অনুভব করায় কুঁকিয়ে উঠেছে। তাও দমে যায়নি। ও সকল ব্যথা এক সাইডে ফেলে দিয়ে নিজের বাবা মার জন্য পাগল হয়ে গিয়েছে প্রাহি। প্রাহিকে সামলাতে না পেরে হেমন্ত প্রাহির গালে চড় মারল। সবাই অবাক হয়ে গেল। এই অসুস্থ প্রাহিকে হেমন্ত চড় মারল, তাও এত জোরে। হেমন্ত রেগে চিল্লিয়ে বলে ওঠে, আঙ্কেল আর নেই প্রাহি। আঙ্কেল আমাদের সবাইকে ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন, আর আন্টি চিরদিনের জন্য কোমায় চলে গিয়েছেন। সত্যিটা মেনে নাও প্রাহি, মেনে নাও। ইসি ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রাহির এই অবস্থা ওর বিন্দু মাত্র সহ্য হচ্ছে না। প্রাহি হেমন্তর এমন বিষাক্ত বাক্যগুলো সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে হেমন্তর বুকে। হেমন্ত প্রাহিকে 2 হাতে আঁকলে নেয়, তারপর আলতো করে শুইয়ে দিয়ে কান্নারত ইসির দিকে তাকায়। শীতল কণ্ঠে বলে, কান্না করিস না ইসি, ওকে এখন আমাদেরকেই সামলাতে হবে। কাঁদিস না, আমরা ছাড়া যে ওর আর কেউ নেই রে। ও যে আজ থেকে এতিম হয়ে গেল, আমরা এখন ওর একমাত্র ভরসা। ইসি, তুমি কি সেদিন কিছুই দেখোনি? মানে তুমিও তো ছিলে গাড়িতে, তাই না? তাহলে তুমি আগে থেকে কি কোনো কিছু আন্দাজ করতে পারোনি, বা এমন কোনো কিছু মনে হয়নি যে তোমাদের আগে থেকেই কেউ ফলো করছে? অর্ধ প্রশ্নে ইসি না বোধক নাড়ালো। আস্তে করে বলে, আসলে ভাইয়া, গাড়িতে উঠে তো আর কেউ পেছনের দিকে তাকিয়ে থাকে না, তাই না? আমার ক্ষেত্রেও তাই। তবে প্রাহিরা যখন আমাকে আমার বাসায় ড্রপ করে দিয়ে চলে আসছিল, আমি তখন ওদের গাড়ির পেছনে একটা ট্রাক দেখেছিলাম। আমাদের বাড়ির রাস্তা অনেক সরু, তাই ওখান থেকে ট্রাক বেশি যাওয়া আসা করে না। আর করলেও যদি আমাদের এলাকায় কেউ দরকারি জিনিসপত্র আনে তখন আসে। তবে ওই সময়ে এত রাতে সেখানে ট্রাক আসা একটা সন্দেহের মধ্যে পড়ে। আসলে ভাইয়া, এটা আমার ব্যর্থতা যে আমার মাথায় একটুও খেয়াল আসেনি যে ওই ট্রাকটাই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে পারে।
অর্থ দীর্ঘশ্বাস ফেলল। ইসি বলল, ভাইয়া আমি একটু প্রাহিকে দেখে আসি। অর্থ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর আরাফকে উদ্দেশ্য করে বলে, ওই ট্রাক ড্রাইভারটাকে যে করে হোক ধরতে হবে। কোনো খোঁজ পেয়েছিস ওই লোকের? আরাফ ব্যর্থ শ্বাস ফেলল। হতাশ কণ্ঠে বলে, অনেক চেষ্টা করছি খোঁজার, কিন্তু পাচ্ছি না। ওই জয়েরও কোনো খোঁজ নেই। আমার মনে হয় দুইটাই গা ঢাকা দিয়েছে একসাথে। না হয় এভাবে হবে না, আরও কতভাবে আমাদের লোকেদের কাজে লাগাতে হবে। অর্থ রাগী কণ্ঠে বলে, ঘোড়ার ঘাস কাটছে নাকি ওরা? 2 দিন যাবৎ খুঁজে চলেছে কিন্তু কোনো ইনফর্ম আমাদের জানাতে পারছে না। ড্যামিট। রাগে চেয়ারে জোরে একটা দেওয়ালে খুশি মারল অর্থ। আরব অর্থকে রেগে যেতে দেখে বলল, রাগিস না প্লিজ, আমরা জলদি খুঁজে পাবো ওদের। পুলিশও তো তাদের কাজ করছে, জলদি ওই কুকুরের বাচ্চাদের ধরতে পারবো আমরা। তাই কর, যত দ্রুতভাবে পারিস। অর্থর কথায় আরাফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর চলে গেল। অর্থ তাকালো কেবিনের কাঁচের দরজার দিকে। সেখানে দেখা যাচ্ছে প্রাহি চুপচাপ বসে আছে, আর ইসি এবং হেমন্ত ওকে খাওয়ানোর চেষ্টা করছে। আজ 2 দিন হয়ে গিয়েছে সেই ঘটনা। দিন যখন প্রাহির জ্ঞান ফিরে আসে, মেয়েটা সেদিন থেকে একটা কথা অবধি বলেনি কারোর সাথে। চুপচাপ বসে থাকে নিস্তেজ মানুষদের মতো। মনে হয় মেয়েটা বেঁচে তো আছে, কিন্তু ওর ভেতরে কোনো রুহও নেই। কেমন নিষ্প্রাণ হয়ে থাকে সব সময়। প্রায় আধ ঘন্টা চেষ্টার পরেও যখন প্রাহিকে কিছুই খাওয়াতে পারল না হেমন্ত, তখন কেবিন থেকে বের হয়ে আসলো। ওর সহ্য হচ্ছে না প্রাহির এই অবস্থা দেখে। হেমন্ত বাইরে আসতেই অর্থ বলল, আরে কোথায় যান? একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।